মা, ও আমাকে মেরে ফেলবে। ও আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। ও আমাকে মেরে প্রতিশোধ নিতে এসেছে। মা, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে নাও। শুভেন্দু গত 10 বছর ধরে খুবই অদ্ভুত ব্যবহার করছিল। ও প্রায় কোনো মেয়ের ব্যাপারে কথা বলতো যে সে ওকে মারার জন্য এসেছে। ওর পরিবারও শুভেন্দুর পরিবারের থেকে খুব সমস্যায় ছিল। শুভেন্দু প্রায় সময় বলতো, পরের পূর্ণিমার রাতে ওই ডাইনি আমাকে নিজের সঙ্গে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কঠোর সত্যি অবশ্যই লুকিয়ে থাকে, যে ওই ঘটনাগুলো যারা শোনে তাদেরকে আতঙ্কে ভয় পাইয়ে দেয়। শুভেন্দুর এই অবস্থার পরিণামও ঠিক এরকমই একটা সত্যি ছিল, যে কারণে শুভেন্দু আজ নিজের মৃত্যুর তারিখটাও জেনে গেছিল। 1 বছর আগে শুভেন্দু পেশায় একটা মেকানিকের কাজ করত। জীবন শুধু কেটেই যাচ্ছিল। ওর অনেক বেশি টাকা হঠাৎ করে কামানোর লোভ সবসময় থাকত। যাই হোক, একবার রাতে শুভেন্দু নিজের বাড়ি ফিরছিল, আর তখনই ও একটা মেয়েকে ফুটপাত এরিয়াতে ভয় পেতে দেখে। ও ওই মেয়েটার কাছে গেল আর বলল, ম্যাডাম, আপনি এখানে এত বেলায় চুপচাপ দাঁড়িয়ে কি করছেন? আপনি জানেন তো এটা একটা রেড লাইট এরিয়া। এই জায়গা রাতের সময় তো কি, দিনের আলো তো মেয়েদের জন্য ভালো নয়। আমি ওই এরিয়া থেকেই তো পালিয়ে এসেছি। প্লিজ আমাকে আজ রাতের জন্য জায়গা দিয়ে দিন। কাল সকাল হতেই আমি এখান থেকে চলে যাব, প্লিজ। ঠিক আছে, কিন্তু কেউ যেন এই ব্যাপারে জানতে না পারে। আজ রাত আপনি আমার বাড়িতে থাকতে পারেন। তাছাড়া আপনার নামটা কি? আমার নাম চারুলতা। আমি এখানকারই বাসিন্দা। কিন্তু এই লোকগুলো আমাকে জবরদস্তি এখানে রাখতে চায়, আর এই কারণেই আমি এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে, আজ রাতের জন্য তুমি আমার বাড়িতে লুকোতে পারো। সেই রাতে চারুলতা শুভেন্দুর বাড়িতেই লুকিয়ে থাকল। পরের দিন যখন শুভেন্দু উঠল, তখন চারুলতার চুলগুলো উড়তে দেখে ও তার উপর মুগ্ধ হয়ে গেল। রাতের অন্ধকারে ও চারুলতার সুন্দরতা ভালোভাবে দেখতে পায়নি। শুভেন্দু মনে মনে চারুলতাকে পছন্দ করে লেগেছিল। ও কোনো সময় নষ্ট না করে চারুলতাকে তক্ষুনি নিজের মনের কথাটা প্রকাশ করে দিল। শোনো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। আমি তোমাকে নিজের জীবন সাথী করতে চাই। তুমি কি? আমারও আপনাকে খুব ভালো লেগেছে। এইভাবে কোনো মেয়ের সাহায্য করা, বিশেষ করে কোনো অজানা মেয়ের, সে কোনো দেবদূতই হতে পারে। এরকম মানুষের জীবন সাথী বলুন তো কে হতে চাইবে না? এরপরে দুজনে একে অপরের সাথে বিয়ে না করেই একই বাড়িতে থাকতে লাগলো। এক রাতের কথা, সেটা পূর্ণিমার রাত ছিল। শুভেন্দু চারুলতাকে একটা সারপ্রাইজের অজুহাত দিয়ে একটা অজানা জায়গায় নিয়ে আসে। ও চারুলতার চোখে কাপড় বেঁধে রেখেছিল, যাতে সে ওর সারপ্রাইজটা দেখতে না পারে। আরে এবার বলবে তো কি সারপ্রাইজ? কাপড়টা তো খোলো। শুভেন্দু চারুলতার চোখ থেকে ওই কাপড়টা খুলে দেয়। যখনই চারুলতার চোখ খুলে যায়, ওর একটা জোরে চিৎকার বেরিয়ে যায়। ভবানী পাঠক, তুমি? শুভেন্দু, তুমি আমায় কোথায় নিয়ে এলে? এই তো সেই শয়তানটা যে অসহায় মেয়েদের দুর্বলতার লাভ তুলে তাদেরকে ফাঁসিয়ে দেয়। এই মেয়ে, উপরে দেখ, তুই রেল লাইট সেন্টারে দাঁড়িয়ে আছিস। তোর প্রেমিকের থেকে আমি তোকে কিনে নিয়েছি। খুব পালানোর শখ তোর, তাই না? এবার 4 দেওয়ালের মধ্যে পুরো জীবনটা পালিয়ে বেড়াবি। মানে মানে এসব
তুমি করেছো? তুমি তো এই শয়তানের থেকেও জঘন্য বেরোলে। তুমি নরকেও জায়গা পাবে না, কখনো না। নরকের ব্যাপারে তো জানি না, কিন্তু এখন তোকে বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা দিয়ে আমার জীবনটা স্বর্গে তো খুব সহজেই বদলে যাবে। তোর কি মনে হলো আমি তোকে ভালোবেসে ফেলেছি? আরে পাগলি, যে রাতে তুই পালিয়েছিলি সেই রাতে এদের সঙ্গে আমার বোঝাপড়া হয়ে গেছিল। তোর সঙ্গে জবরদস্তি করলে পুলিশ থানায় পড়ে দিত আমাকে। কিন্তু এবার তো সবার এটাই মনে হবে যে তুই এখানে নিজের ইচ্ছায় এসেছিলি, আর প্রত্যেক রাতে তোর শরীরের নিলামি হবে। শয়তান, আমি তোকে জ্যান্ত মেরে ফেলবো। তুই মনে রাখিস, খুব তাড়াতাড়ি রাতও এটাই হবে আর দৃশ্যটাও এটাই হবে। তোকে পাগল করে তোর আত্মাকে তোর শরীর থেকে টেনে নিজের সঙ্গে নিয়ে যাব। যত কষ্ট আমার হবে তার থেকে অনেক বেশি কষ্টের সঙ্গে তুই মরবি। জ্যান্ত থেকেও তুই মৃতকদের মতো জীবন কাটাবি তুই। যাই হোক, এরপর এই সব কিছু এখানে সমাপ্ত হয়ে গেল। চারুলতাকে জবরদস্তি রেড লাইট এরিয়াতে সেক্স স্লেভ হিসেবে কাজ করতে বাধ্য করা হলো। কিন্তু ঠিক 6 মাস পরে হঠাৎ একটা খবর চলে এলো যে চারুলতা পাখায় গলা দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এর ঠিক 2 দিন পরেই আরও একটা খবর এলো যে ভবানী পাঠকেরও সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে। সব থেকে বড় পাপী সে এখনো বেঁচে ছিল, শুভেন্দু। আজ 6 মাস পর চারুলতার আত্মা শুভেন্দুর সন্ধানে এসেছিল, আর এখন পৃথিবীর কোনো সাধু, তান্ত্রিক, পণ্ডিত ওকে মোটেই বাঁচাতে পারত না। অপেক্ষা ছিল তো শুধু পূর্ণিমার রাতের। আর যখনই পূর্ণিমার দিন এলো, শুভেন্দুর শরীর খারাপ হতে লাগলো। ওর চিৎকার এত কষ্টের ছিল যেন ওকে গরম তাওয়ায় রেখে একভাবে সেঁকা হচ্ছিল। প্রত্যেক 10 মিনিটে ও অজ্ঞান হয়ে যেত, আর সবার শেষে রাত 1টার সময় করে ওই ডাইনি শুভেন্দুর ঘরে প্রবেশ করে ফেলে। তার ভয়ঙ্কর চেহারা দেখে শুভেন্দু চিৎকার করতে লাগলো, কিন্তু ওর আওয়াজ ওই ঘর অবধি সীমাবদ্ধ থাকতে পারত। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে ভুল করে ফেলেছি, কিন্তু কথা দিচ্ছি যে আমি এরকম অন্য কোনো মেয়ের সঙ্গে আর কখনো করব না। কি করে ছেড়ে দি? মনে আছে তো সেই পূর্ণিমার রাত যখন তুই ওই শয়তানের সঙ্গে আমার বোঝাপড়া করেছিলি? আমি তোকে সেই রাতে সতর্ক করেছিলাম, কিন্তু তুই আমার সব কথাগুলোকে তোয়াক্কা না করে উড়িয়ে দিয়েছিলি। আর আজ আমি তোর ক্ষমা চাওয়াটাকেও উড়িয়ে দেব। এরপরে শুভেন্দুর এক ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ হলো। ওই ডাইনি শুভেন্দুর বুকটাকে ছিঁড়ে ওর হৃৎপিণ্ডটাকে বাইরে বার করে নিল, আর ওর আত্মাটাকে নিজের সাথে জানলা দিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়। যতক্ষণ ওর পরিবারের লোক ওখানে পৌঁছলো, তখন শুভেন্দুর মৃত শরীর টুকরো টুকরো ভাবে মাটিতে পড়েছিল। ওই অসহায় মেয়েটার প্রতিশোধ পুরো হয়ে গেল। সেই জন্য কথায় বলে, কর্ম কখনো কারোর ঠিকানা ভোলে না। আর কোনো আত্মার প্রতিশোধ পৃথিবীর সব থেকে মারাত্মক মৃত্যু দেয়। গ্রামের মধ্যিখানে তারকনাথের বাড়ি ছিল। খানদানি ধনী হওয়ার কারণে বাড়িতে টাকার কোনো অভাব ছিল না, কিন্তু ওই বড় বাড়িতে তারকনাথ আর তার একটা চাকর, এরাই দুজন থাকত। সেই জন্য
সে টাকা পয়সা দান করে দিত। গ্রামের সবাই তাকে খুব মানত আর তার খুব সম্মানও করত। সকাল থেকে লোকজনদের আসা যাওয়ার কারণে তার দিন কাজ আর দান করতেই কেটে যেত, কিন্তু রাতে ও খুব বেশি একা অনুভব করত। একদিন তারকনাথ চাকরকে নিজের ঘরে ডেকে জিজ্ঞেস করে, আরে শোনো, এই গ্রামের লোকেরা সব সময় আমার আগে পেছনে ঘুরে বেড়ায়, কিন্তু রাতে এদের কি হয়ে যায়? কেউ বাড়ির পাশ থেকে চলাফেরা করে না, এমনটা কেন? মালিক, এই সব ওই সামনে থাকা অশ্বত্থ গাছের জন্য হচ্ছে। গ্রামের সবাই ওই গাছ থেকে ভয় পায়। কিন্তু কেন? কারণ গ্রামবাসীরা এটা মনে করে যে রাতের সময় ওই গাছের উপর একটা ডাইনির মাথা ঝুলতে দেখা যায়। কি বাজে বকছো, এরকম কিছুই হয় না। না মালিক, এটাই সত্যি। কিছুদিন আগে আমি ভুল করে রাতে বাইরে চলে গেছিলাম, আর হঠাৎ আমার নজর অশ্বত্থ গাছের উপর পড়ল। আমি দেখলাম যে মাটিতে কারোর মাথার ছায়া পড়ে আছে। আমি ভয় পেয়ে পালাই আর সোজা ভেতরে চলে এলাম। আরে তুমি তাহলে অন্য কিছু দেখেছ হবে ভিতু? না মালিক। আরে চুপ, যাও এখান থেকে। চাকর ওখান থেকে চুপচাপ চলে গেল। তারকনাথ নিজের ঘরের জানলা থেকে ওই গাছটাকে দেখতে লাগলো। চাকরের গল্পের কারণে আজকে তার ওই গাছটা একটু অন্য মনে হচ্ছিল। ডাইনির সত্যি জানার জন্য সে নিজে ওই গাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারকনাথ আস্তে আস্তে ওই গাছের দিকে এগিয়ে চলেছিল। ওই অশ্বত্থ গাছ চাঁদের হালকা আলোয় একদম শান্ত আর ভয়ঙ্কর মনে হচ্ছিল। যখনই সে গাছের একটু কাছে পৌঁছল, সে মাটিতে কিছু ছায়ার মতো দেখতে পেল। সে একটু ভয় পেল, কিন্তু সাহস জুটিয়ে আগে এগিয়ে গেল। তারকনাথ গাছের কাছে পৌঁছল। সে ওই কাটা মাথার ছায়া পরিষ্কার দেখতে পেল। সে ছায়াটাকে ভালো করে দেখে ওপরে গাছের দিকে দেখল। গাছে কিছুই আলাদা না দেখতে পাওয়ার জন্য সে ভয় পেয়ে চিন্তায় পড়ে গেল। তখনই হঠাৎ গাছ থেকে রক্ত পড়তে লাগলো আর সেই ছায়া নড়তে লাগলো। কিছুক্ষণ পর ডাইনির ভয়ঙ্কর মাথা মাটিটাকে একেবারে চিরে দিয়ে নিচে পড়েছিল। তারকনাথ খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায় আর বাড়ির দিকে পালিয়ে যায়। ডাইনির মাথাটা তারকনাথের পিছু করল, কিন্তু গাছের ছায়ার বাইরে সে বেরোতে পারল না। তারকনাথ হাঁপাতে হাঁপাতে বাড়ির ভেতরে এলো। চাকর তারকনাথকে দেখে ভয় পেয়ে যায়। আরে কি হয়েছে মালিক? ওই ডাইনির মাথা আমার পিছু করছিল। আপনি এত রাতে বাইরে গেছিলেনই বা কেন? আমি আপনাকে বলেছিলাম না? তারকনাথ অজ্ঞান হয়ে গেল। পরের দিন তারকনাথ উঠে জানালা দিয়ে ওই গাছটাকে দেখতে থাকলো। এই ডাইনির মাথাটার কিছু একটা করতে হবে। এই গাছটার কারণে এই সব কিছু হচ্ছে। যদি এই গাছটাই না থাকে তখন? হ্যাঁ, এই গাছটাকেই এখান থেকে সরাতে হবে, তবেই ওই ডাইনি এখান থেকে যাবে। তারকনাথ গ্রামবাসীদের সাহায্যে ওই গাছটাকে ওখান থেকে সরিয়ে দিল। পুরো গ্রাম তারকনাথের জয় জয়কার করতে লাগলো, তাকে আশীর্বাদ দিতে লাগলো। আরে তারকনাথ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ওই ডাইনিকে গোড়া থেকে সরিয়ে দিলেন। ঠিক বলেছেন, এই ডাইনিটা আমাদের রাতে বাইরে বেরোনোটা বন্ধ করে দিয়েছিল। সাহেব, আপনি আমাদের জন্য আর এই গ্রামের জন্য স্বয়ং ভগবান। এবার আপনারা সবাই রাতে একদম নিশ্চিন্তে ঘুরতে পারবেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবাই নিজের নিজের ঘরে চলে গেল। তারকনাথও নিজের ঘরে চলে গেল।
রাত হয়ে যায়। চাঁদের আলো একদম নায়ের খাতায় ছিল। তারকনাথ নিজের জানালা দিয়ে ওই গাছের জায়গাটায় দেখে যাচ্ছিল। তখনই চাকর এসে বলল, মালিক, আপনার কিছু চাই? না, যাও শুয়ে পড়ো তুমি। চাকর ওখান থেকে চলে যায়। তারকনাথ খুব আনন্দে শুতে চলে যায়। অর্ধেক রাত হয়ে গেল। পুরো গ্রাম গভীর নিদ্রায় শুয়েছিল। তখনই হঠাৎ তারকনাথের ঘরের জানালা খুলে গেল। তারকনাথ জানালা বন্ধ করার জন্য জানালার কাছে পৌঁছল। তখনই বাইরে থেকে ডাইনির মাথা ঘরের ভেতরে চলে আসে। তারকনাথ খুব ভয় পেয়ে গেল। তারকনাথ ভয় পেয়ে বিছানায় উঠে পড়ে। ডাইনির মাথা জোরে জোরে হাসতে লাগলো আর তার উপর ঘুরতে লাগলো। তারকনাথ চিৎকার করে করে কাঁদতে লাগলো, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না। তুই আমার থেকে আমার ঘর কেড়ে নিয়েছিস, এখন আমি তোর থেকে তোর ঘর কেড়ে নেব। ডাইনির মাথা জানালা থেকে বাইরে বেরিয়ে ঘরের উপরে চারিদিকে ঘুরতে লাগলো আর ঘুরতে ঘুরতে বড় হতে লাগলো। ওই মাথাটা এখন আরো মারাত্মক হতে লাগলো। ডাইনির মাথা একটা জায়গায় থামলো আর চোখ থেকে লাল আলো বের করে ওই বাড়িটায় আগুন ধরিয়ে দিল। ভেতর থেকে তারকনাথ আর তার চাকরের চিৎকারের ভয়ঙ্কর আওয়াজ বেরোতে শুরু হলো। সেটা শুনে ডাইনি আরো জোরে হাসতে লাগলো। দেখতে দেখতে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। কিছুক্ষণ পর ওই জায়গা থেকে একটা অশ্বত্থ গাছ বেরোতে লাগলো। গাছ পুরোভাবে বড় হয়ে যাওয়ার পরে ওই ডাইনির মাথা ওই গাছের ভেতরে উধাও হয়ে গেল। কথায় বলে যে ওই ডাইনির কারণে গ্রামের লোকেরা রাতে তো কি, দিনের আলোতেও ওই গাছের কাছে যেতে ভয় পায়। একদিন এক ফরেস্ট অফিসার অমরনাথ আর দীপ তিনজনে ফরেস্ট অফিসে বসেছিল। অমরনাথ আর দীপ, তোমরা দুজন এই এলাকার সবথেকে বেস্ট শিকারী। আমি তোমাদের রেকর্ড চেক করেছি আর সেই জন্যই তোমাদের এখানে ডেকে আনা হয়েছে। তোমাদের সাহায্য চাই আমাদের। এই জঙ্গলে নেগড়েদের বড্ড উপদ্রব বেড়েছে আর ওদের কোনো সাধারণ নেগড়ে বলে মনে হয় না, একটু অদ্ভুত প্রকৃতির। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কাজ হয়ে যাবে। কাল সকালের মধ্যে সমস্ত নেকড়ে শেষ হয়ে যাবে। কিন্তু এই কাজটা আপনিও তো করতে পারেন, আমাদের কি প্রয়োজন? আরে তোমরা বুঝতে পারছো না, আমরা হলাম সরকারি লোক আর সেই জন্য আমাদের এই জঙ্গলের কোনো পশু হত্যা করার অধিকার নেই। ঠিক আছে, কিন্তু এর টাকা? কাজ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। হঠাৎই দীপের চোখ অফিসারের বাঁ হাতের ওপর পড়ল। সেখানে সে দেখতে পেল কোনো পশুর থাবার আঁচড়ের চিহ্ন। এইভাবে কে আঁচড়েছে আপনাকে? কোন জঙ্গলি প্রাণীর সামনে পড়ে গেছিলেন আপনি? আরে না না, এটা তো ওই শুধু প্র্যাকটিস করার সময় লোহার তারে কেটে গিয়েছিল, সেটারই দাগ থেকে গিয়েছে। অফিসারের উত্তর শুনে দীপ খুব একটা বিশ্বাস করল না, কারণ ওই আঁচড়ের চিহ্নটা জঙ্গলি পশুর বলেই মনে হচ্ছিল। কথা শেষ হবার পরেই অমরনাথ আর দীপ সেখান থেকে চলে গেল। সেই রাতেই অমরনাথ আর দীপ শিকার করবার জন্য জঙ্গলের দিকে রওনা হলো। তারা দুজনেই গাড়ি করে ঘন জঙ্গলের অভিমুখে রওনা হলো। অমরনাথ গাড়ি চালাচ্ছিল আর দীপ তার পাশে বসেছিল। আরে এত কিসের তাড়াহুড়ো বলতো? আমরা কি শিকার করতে সকালে যেতে পারতাম না? না, সকালে শিকার করে কোনো আনন্দই নেই। আরে এতে আনন্দের কি আছে? আর এমনিতেই রাতে কত বিপদ। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটা যে এই জঙ্গল আর এখানে থাকা পশুরা আমাদের জন্য নতুন।
কোনো বিপদের আশঙ্কা নেই। রাতের বেলায় সব বন্য পশুরা ঘুমিয়ে পড়ে, আর তখনই ওদের শিকার করা সহজ হয়। আর সকালবেলায় ওই সমস্ত পশুরাই সজাগ থাকে, আর সেই জন্যই আমাদের তখন বিপদের আশঙ্কা থাকবে। সেসব তো ঠিক আছে, কিন্তু যদি কোনো পশু এই সময় জেগে থাকে তাহলে? তাহলে আবার কি, তাকেও সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেব। তুই তো দেখছি কথায় কথায় ভয় পেয়ে যাচ্ছিস। চুপ কর, কিচ্ছু হবে না। দীপ খুব ভয় পেয়েছিল। অমরনাথ জঙ্গলের একেবারে মাঝখানে গিয়ে তার গাড়ি থামালো, আর দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। জঙ্গল খুব ঘন আর গভীর ছিল, সেজন্য চাঁদের আলো তাদের কাছে খুব একটা পৌঁছচ্ছিল না। অমরনাথ গাড়ি থেকে দুটো বন্দুক বার করল, আর একটি দীপের হাতে ধরিয়ে দিল, আর বলল, এই নে বন্দুক, এতে গুলি ভরা আছে। যদি কোনো নেকড়ে দেখিস তাহলে সোজা গুলি করে দিবি। সকালের মধ্যে কাজ শেষ করতে হবে। আর হ্যাঁ, এবার তুই ভয় পাওয়া বন্ধ কর। আমি তো আছি তোর সঙ্গে। চল এখন। অমরনাথ আর দীপ জঙ্গলের গভীরে হাঁটতে লাগলো। হঠাৎই তারা একটা নেকড়ের চিৎকারের আওয়াজ কানে শুনতে পেল। দীপ সেই আওয়াজ শুনে একটু ভয় পেয়ে গেল, কিন্তু অমরনাথ সেই ডাকের আওয়াজ শুনেই খুব খুশি হল। মনে হচ্ছে আমরা এসে গেছি। চল গিয়ে নেকড়েদের শিকার করি। অমরনাথ দৌড়ে সামনে এগিয়ে গেল। দীপও তার পেছনে পেছনে দৌড়তে লাগলো, কিন্তু অমরনাথ অত্যন্ত জোরে দৌড়ে অনেকটা এগিয়ে গেল। অমরনাথ, আরে ভাই আমার জন্য দাঁড়া। অমরনাথ! দীপ হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। সে অমরনাথকে কোথাও দেখতে পাচ্ছিল না। সে ওখানে দাঁড়িয়েই অমরনাথকে ডাকতে লাগলো। অমরনাথ! অমরনাথ! ভাই কোথায় তুই? অমরনাথ! অনেক দূর থেকে অমরনাথের সাড়া সে পেল। আরে আমি এখানে আছি, তাড়াতাড়ি এগিয়ে চলে আয়। দীপ ভয় পেয়ে এক পা করে সামনের দিকে ক্রমশ এগোতে লাগলো। আর ঠিক তখনই হঠাৎই তার সামনে একটা নেকড়ে এসে হাজির হলো। সেই নেকড়েকে দেখে দীপ ভয়েতে তার বন্দুকটাকেও তুলতে পারল না, কারণ সেটা কোনো সাধারণ নেকড়ে ছিল না। সেই নেকড়েটি অন্যান্য নেকড়েদের তুলনায় অনেকটাই বড় ছিল। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটি ছিল তা হলো ওর দুটি মাথা ছিল। দেখতে ভয়ঙ্কর লাগছিল। ভয়ের চোটে দীপের হাত থেকে তার বন্দুকটি পড়ে গেল। আরে এর তো দুটো মাথা। এরকম নেকড়ে আগে আমি কখনো দেখিনি। দেখতেও পাবি না, কারণ আমি এই জঙ্গলেই থাকি। নেকড়ের মুখ থেকে কথা শুনতে পেয়ে দীপ আরো ভয় পেয়ে গেল। তুমি কথাও বলতে পারো? আর আমরা শুধু মানুষ খাই। নেকড়ের এই কথা শুনে দীপ ওখান থেকে দৌড়তে লাগলো। নেকড়েও তার পেছনে ধাওয়া করলো। এদিকে অমরনাথ তার বন্দুক হাতে নিয়ে সাবধানে হাঁটছিল। আর হঠাৎই সে দীপের ভয়ার্ত চিৎকার শুনতে পেল। অমরনাথ পেছন ফিরে তাকালো। দীপ, কি হয়েছে তোর? কোথায় আছিস? যেদিক থেকে দীপের গলা পেয়েছিল সে সেই দিকে দৌড়তে লাগলো। হঠাৎ অনেক নেকড়ের কান্নার শব্দ সে শুনতে পেল। সামান্য ভয় পেলেও তাও সে দৌড়তে লাগলো। রাস্তার মধ্যে সে দীপের পড়ে থাকা বন্দুকটিকে দেখতে পেল। জানি না দীপ কোথায় চলে গেল। দীপ! দীপ! অমরনাথ আবার দৌড়তে লাগলো। সে দৌড়তে দৌড়তে হঠাৎই পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল। পেছন দিকে তাকিয়ে সে যা দেখল, ভয়ের চোটে তার শ্বাস বন্ধ হয়ে এলো। মাটিতে অনেকটা রক্ত পড়েছিল, আর পাশেই রক্তাক্ত হয়ে দীপের পোশাক। তখনই হঠাৎই পেছনের ঝোপ থেকে সে কিছু আওয়াজ পেল। পেছন ফিরে সে তাকিয়ে দেখল চারটে লাল চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে
সে তার বন্দুক তুলে ওই চোখগুলোর দিকে তাক করে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, তাহলে তোরাই হলি সেই নেকড়ে। বাইরে আয়। সেই চারটে লাল চোখ যে মুহূর্তে ছোপ থেকে বেরিয়ে এলো, তা দেখে অমরনাথ ভয়ে কাঁপতে লাগলো। ওই দুটো মাথাওয়ালা বড় নেকড়েটাকে দেখে অমরনাথের মুখ থেকে কোনো শব্দই বেরোলো না। ওই নেকড়েটির দুটো মুখ থেকে রক্ত ঝরে পড়ছিল। সে অমরনাথের দিকে ক্রমশ এগিয়ে আসছিল। অমরনাথ সঙ্গে সঙ্গে তার দিকে গুলি চালালো, আর সেই গুলি একটা সাধারণ পাথরের মতো ওই নেকড়ের পেটে গিয়ে লাগলো আর ছিটকে মাটিতে পড়ে গেল। সে তখন দ্বিতীয়বার গুলি করল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তোমার এই খেলনা দিয়ে আমার কিছুই হবে না। নেকড়ের সেই ভয়ঙ্কর আওয়াজ শুনে অমরনাথ ভীষণভাবে ভয় পেয়ে গেল, আর তার হাত থেকে বন্দুকটা নিচে পড়ে গেল। নেকড়ের কাছে সে তখন তার নিজের প্রাণ ভিক্ষা করতে লাগলো। আমাকে যেতে দাও। এরপর থেকে আর কোনোদিনও আমি এই জঙ্গলে আসবো না। এই জঙ্গলে কেউ শিকার করতে কখনোই আসতে পারে না। আর তুই এত দূর চলে এলি, আমায় বল, আমায় মারার জন্য তোকে এখানে কে পাঠিয়েছে? ওই ফরেস্ট অফিসার পাঠিয়েছে। ওই অফিসারকে তো কালকেই মেরে ফেলা উচিত ছিল, কিন্তু ও বেঁচে পালিয়ে গেল। আমি ভেবেছিলাম আমার ভয়ে ও আর এই জঙ্গলে কখনোই আসবে না, কিন্তু আমি ভুল ছিলাম। কোনো ব্যাপার নয়, তোর পরে ওকেও আমি মেরে ফেলবো। তার মানে ওই অফিসার আগে থেকেই তোমার ব্যাপারে জানতো, তারপরে ও আমাদের এখানে মরার জন্য পাঠিয়েছে? কাল আমি ওর হাতের মধ্যে একটা আঘাত করেছিলাম, কিন্তু ও পালিয়ে গিয়েছিল। আজ ওর বাড়িতে গিয়ে ওকে শেষ করে দেব। নেকড়েটি সামনের দিকে ক্রমশ এগিয়ে এলো, আর সে অমরনাথের বুকের উপর তার থাবা দিয়ে দুবার আঘাত করল। অমরনাথের কান আর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। নেকড়েটি তখন অমরনাথের পেটটাকে তার দাঁত দিয়ে চিরে দিল, আর অমরনাথ সেই মুহূর্তে মারা গেল। নেকড়েটার দুই মুখ দিয়ে রক্ত ঝরে পড়তে লাগলো। হঠাৎ চারপাশের ঝোপগুলো নড়ে উঠল, অনেকগুলো লাল চোখ দেখা গেল। তোমরা সবাই একে খাও, ততক্ষণ আমি ওই অফিসারের ব্যবস্থা করছি। আজকের পরে কেউই আমাদের জঙ্গলের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। এইটুকু বলেই নেকড়েটি ওখান থেকে দৌড়ে চলে গেল, আর অনেকগুলো তারই মতন দেখতে নেকড়ে পাশের ঝোপগুলো থেকে বেরিয়ে এসে অমরনাথের দেহটাকে খেতে লাগলো। এদিকে ফরেস্ট অফিসার তার নিজের ঘরে আরাম করে শুয়েছিল। হঠাৎই সেই ঘরের দরজা খুলবার আওয়াজ পেল, আর তার ঘুম ভেঙে গেল। দরজাটা খুলে যেতেই সে দেওয়ালেতে ওই নেকড়ের ছায়া দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেল। নেকড়েটি রাগে ওই অফিসারের দিকে ক্রমশ এগিয়ে গেল। অফিসার সঙ্গে সঙ্গে টেবিলের ওপর পড়ে থাকা বন্দুকটি তুলে নিয়ে নেকড়েটির দিকে গুলি চালালো। ভুলে গেছো নাকি তুমি অফিসার? এই খেলনা আমার কিচ্ছু করতে পারবে না। নেকড়ে এক লাফে অফিসারের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর এক থাবার আঘাতেই তাকে মেরে দিল। অফিসারকে মারবার পর নেকড়ে আনন্দে চিৎকার করে উঠল। ওই ঘটনার পর ওই জঙ্গলের দিকে যে কোনো মানুষ যেতে ভয় পেত, কিন্তু ক্ষুধার্ত হলে ওই নেকড়েগুলি মানুষের বসতিতে এসে মানুষদের হত্যা করে খেত। প্রত্যেক গ্রামের মতোই আমাদের গ্রামেও একটা পুলিশ থানা ছিল, যেখানে 2-4টে পুলিশওয়ালারা কাজ করত। তাদের বেশি কাজ থাকতো না, কারণ গ্রামে চুরি চাকারি কম হতো। কিন্তু এক রাতে একটা পুলিশওয়ালা ভুল করে একটা ডাইনিকে বন্দি করে নেয় আর থানায় নিয়ে যায়। তারপর সব পুলিশওয়ালারা ডাইনির রাগ দেখতে পেয়ে যায়। সে পুরো পুলিশ থানার
একেবারে সর্বনাশ করে দেয় আর সব পুলিশওয়ালাদেরকে মেরে ফেলে আর যেতে যেতে ওদের আত্মাদেরকে অভিশাপ দিয়ে যায় যে যতক্ষণ তোমাদেরকে কেউ ডাকবে না ততক্ষণ তোমরা এই থানায় বন্দি থাকবে। গ্রামের সবাই ভাবলো যে ওই পুলিশ থানা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা সত্যি নয়, কারণ ওই ভুতুড়ে পুলিশ কারোর ডাকের অপেক্ষা করছিল। রাতের সময় একটা মাতাল নেশার ঘরে থানার কাছে আসছিল। সে থানার কাছে এলো আর সিঁড়ির ওপরে পড়ে যায়। তার আসা মাত্রই থানার মধ্যে লাইট জ্বলে যায় আর দরজা খুলে যায়। মাতাল দেখলো যে ভেতরে মদের একটা বোতল ছিল। সে ওটা নেওয়ার জন্য ভেতরে গেল আর দরজা বন্ধ হয়ে গেল। মাতাল বোতল নিল আর তাড়াতাড়ি খেতে লাগলো। পুরো বোতল শেষ করার পরে সে নিজের চারিদিকে দেখলো। সে ভয় পেয়ে গেল। চারিদিকে পুলিশওয়ালাদের মৃতদেহ পড়েছিল আর থানার খুব খারাপ অবস্থা ছিল। আর হঠাৎ সব পুলিশওয়ালারা জ্যান্ত হয়ে ওঠে। এইসব দেখে মাতালটা আরো ভয় পেয়ে যায়। সব পুলিশওয়ালারা মাতালটাকে ঘিরে ফেলে। তাদের মধ্যে মোটা, পেটে আর লম্বা এই 3 জন পুলিশ ছিল। ওই পুলিশওয়ালাদের অবস্থা খুবই মারাত্মক ছিল। সবার কাপড় ছেঁড়া ছিল আর শরীর পচে গেছিল। ভয় পাওয়া বন্ধ করো। যদি আমরা যেমনটা বলবো তেমনটা করো, তাহলে তুমি অনেক বেশি মদ খাওয়ার সুযোগ পেয়ে যাবে। তোমাকে বাইরে গিয়ে গ্রামে চুরি করতে হবে, আর তারপর গ্রামের সবাই আমাদেরকে ডাকবে। তাহলে তো তোমরা আমাকে জেলে পুরে দেবে, তাই না? না না, এরকমটা মোটেই হবে না। এবার যাও। যদি তুমি পালানোর চেষ্টা করেছো, তোমাকে ধরে জেলে পুরে খুব পিটাই করব। থানার দরজা খোলা আর মাতাল বাইরে পালিয়ে যায়। মাতালটা যাওয়ার পরে বেটে পুলিশওয়ালা ওর পেছনে দৌড়তে দরজার কাছে যেতেই ওর শর্ট লেগে যায় আর ভেতরে পড়ে যায়। এ কি আমাদেরকে বাইরে বের করতে পারবে? ও ভয় পেয়ে গেছে। ও অবশ্যই আমাদের কাজ করবে। মাতালটা ভয় দৌড়তে দৌড়তে গ্রামে চলে আসে আর একটা গ্রামে ঢুকে পড়লো। ঘরে অন্ধকার ছিল। জানালা দিয়ে ভেতরে গেল আর চুরি করতে লাগলো। ওর আওয়াজ শুনে ঘরের সবাই জেগে যায়। এখানে পুলিশ থানায় অনেক বছর পরে ফোন বাজলো। হ্যালো, আমাদের এখানে চোর ঢুকেছে, একটু তাড়াতাড়ি আসুন। লম্বা পুলিশওয়ালা ফোন রাখতেই থানার দরজা খুলে গেল। বেটে পুলিশওয়ালা বাইরে পা রাখলো তো কিছুই হলো না। তাকে দেখে সব পুলিশওয়ালারা খুশিতে বাইরে দৌড়ে চলে আসে। এখন আমরা মুক্ত হয়ে গেছি। আর চলো গ্রামের লোকেদের রাতের ঘুম উড়িয়ে দেই। আর ওরা 3 জন জোরে জোরে হাসতে লাগলো। 3 জন পুলিশ চুরি হওয়া ঘরে পৌঁছয় আর দরজা খটখটালো। আর একটা লোক যেই না দরজা খুললো তো বেটে পুলিশওয়ালা ওকে লাথি মেরে ভেতরে ফেলে দিল আর পুলিশওয়ালারা ভেতরে ঢুকে পড়লো। ওই ভুতুড়ে পুলিশদের দেখে ওই লোকটা আর তার স্ত্রী ভয় পেয়ে যায়। ওই মাতালটা ঘরের এক কোণায় বাঁধা হয়েছিল। ওই লোকটা আর স্ত্রী চিৎকার করে ঘরে এদিকে ওদিকে দৌড়তে লাগলো। মোটা পুলিশওয়ালা বেটে পুলিশওয়ালার মাথা তুলে লোকটার পিঠে ছুঁড়ে মারে আর জোরে জোরে হাসতে লাগে। বেটে পুলিশওয়ালাটাও মোটা পুলিশওয়ালার মাথা তুলে মেয়েটার ওপর ছুঁড়ে মারে। ওই লোকটা আর তার স্ত্রী দুজনেই নিচে পড়ে যায়। লম্বা পুলিশওয়ালাটা নিজের গলা লম্বা করলো আর দুজনকে তাতে চেপে ধরলো। আমার কত বছরের প্রার্থনা আজ পুরো হয়ে গেছে। এইটুকু বলে সে নিজের গলা দিয়ে ওদের দুজনকে চেকে ধরতে শুরু করলো। দুজনেই যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে লাগলো। তাদের মুখ আর কান থেকে রক্ত ঝরতে লাগলো আর আস্তে আস্তে তাদের মৃত্যু হয়ে গেল। তাদের মরে যাওয়ার পর ওই পুলিশওয়ালাটা গলার টিপটা ঢিলা করে দিল আর ওরা দুজন নিচে পড়ে গেল। তোমরাও সবাই নিজের নিজের মাথা লাগিয়ে নাও, আরো অনেক ঘর বাকি আছে। যেমনটা তুমি বলেছিলে তেমনটাই আমি করেছি। এবার আমাকে মদ দিয়ে যেতে দাও। অবশ্যই যেতে দেবো। এইটুকু বলে ওই বেটে পুলিশওয়ালা ওই মাতালটার কাছে গেল আর তার মাথা উবড়াতে লাগলো। মাতালের মাথা থেকে রক্ত বেরোতে লাগলো আর মাতালটা যন্ত্রণায় আওয়াজ অব্দি করতে পারছিল না। ওই পুলিশওয়ালাটা
ওর মাথাটা উবড়ে নিজের শরীরে লাগিয়ে নিল। আমার নিজের চেহারাটা পছন্দ ছিল না। এরপরে ওই মোটা পুলিশওয়ালার মাথা উঠতে উঠতে এলো আর বলল, আমারও আমার শরীর পছন্দ ছিল না। ওই মোটা পুলিশওয়ালাটা তার মাথা ওর শরীরে চিপকে নিল। তিনজন পুলিশ ঘর থেকে বাইরে বেরোলো আর গ্রামের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, চোর চোর, পালাও পালাও, চোর চোর, পালাও পালাও, চোর চোর, পালাও পালাও। ওদের আওয়াজ শুনে অনেক লোক ঘরের বাইরে বেরোয় আর পুলিশওয়ালাদের দেখে ভয় পেয়ে যায়। আজ এই পুরো গ্রামটাকেই শেষ করে দিস। এইটুকু বলে ওই তিনজন পুলিশ গ্রামের লোকেদের উপরে হামলা করে দেয় আর সবাইকে এক এক করে মারতে লাগলো। আরে ভাই, ওই দেখ, মেয়েটা কি দারুণ লাগছে, সত্যি বলছি, পেয়ে গেলে কি মজাই হতো। রাজন আর সত্যম শ্যাম পার্কে টহল দিচ্ছিল। তখনই তারা ওখানে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পায় আর রাজন তার থেকে পুরোভাবে মুগ্ধ হয়ে গেছিল। হ্যাঁ ভাই, মেয়ে তো খুব সুন্দর, কিন্তু তোর মনে কি চলছে? হ্যাঁ, তখনই সত্যমের একটা কল চলে আসে আর সত্যম ফোনে কথা বলতে বলতে পার্ক থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু অন্যদিকে রাজন এখন ওই মেয়েটাকে দেখে যাচ্ছিল। রাজনের ওই সন্ধ্যাটা মেয়েটাকে দেখতে দেখতেই কেটে গেল। রাজন গোটা রাত ধরে সেই সুন্দরী মেয়েটার কথা ভেবে হারিয়ে থাকলো। তারই সঙ্গে ওর এই জন্য আফসোসও হচ্ছিল যে ও ওই মেয়েটার সঙ্গে কথা বলতে পারল না। পরের দিন যখন রাজন দ্বিতীয়বার সেই পার্কেই গেল, তখন এইবারেও ও ওই মেয়েটাকে ঠিক একই জায়গায় বসে থাকতে দেখে যেখানে গত সন্ধেবেলায় ওকে দেখেছিল। রাজন ওই মেয়েটার কাছে যায়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে লাগে। হাই, আমি রাজন, আমি এখানেই পাশেই থাকি। আর আপনার নাম? রাজন নিজের ইন্ট্রোডাকশন তো দিয়ে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা এটা শুনে কিছুই রিয়াক্ট করলো না আর নর্মাল হয়েই রইল। এর কিছুক্ষণ পরে দ্বিতীয়বার রাজন ওই মেয়েটাকে সেই কথাটাই আবার বলল, কিন্তু এইবারেও লাভ হলো না। রাজন একটু রেগে গিয়ে ওখান থেকে পেছনের দিকে ঘুরে গেল আর ফেরত যেতে লাগলো। বিরজু, আরে ও বিরজু, দাঁড়াও। রাজন একদম আনন্দের চোটে পাগল হয়ে উঠল। পরের মিনিটেই ও অবাক হয়ে নিজেকে প্রশ্ন করল যে এই মেয়েটা আমার পেট নেম কি করে জানলো, কারণ আমার ওর সঙ্গে প্রথমবারই দেখা হয়েছে। কিন্তু রাজন এই কথাটাকে গুরুত্ব না দিয়ে ওর সঙ্গে কথা বলতে লাগলো। ওই মেয়েটা নিজের নাম শ্রুতি বলল। এখন প্রত্যেক সন্ধেবেলায় পার্কে দেখা হতে লাগে আর তারপর দুজনের মধ্যে খুব কথা শুরু হলো। কিন্তু এখন রাজনের সেই অস্থির ক্যারেক্টার আর অপেক্ষা করতে চাইছিল না। এই কারণে ও একদিন সন্ধেবেলায় ওই সুন্দরী মেয়েটার সামনে বিয়ের প্রস্তাব রেখে দেয়, যে খুশি খুশি কোনো রকম দ্বিধা না করে ওই মেয়েটা স্বীকারও করে নিল। দুজনের বিয়ে তো ঠিক হয়ে গেছিল, কিন্তু রাজন ওই সুন্দরী মেয়ের প্রেমে এত ডুবে গেছিল যে ও ওই মেয়েটার ব্যাপারে, ওর নাম যে শ্রুতি, এর থেকে বেশি আর কিছুই জানতো না। এক সপ্তাহের ভেতরে দুজনের বিয়ে ঠিক হয়ে গেছিল। প্রায় সবাই রাজনের এই তাড়াহুড়ো দেখে খুশি ছিল না, কিন্তু রাজনের কারোর সাজেশন শুনে কিছু যায় আসছিল না। ব্যাস কিছুদিন পরে রাজনের বিয়ে শ্রুতির সঙ্গে হয়ে গেল। শ্রুতির বাড়ি থেকে কেউই আসলো না, যেটা একটু আজব ছিল। কিন্তু রাজনের জিদের সামনে কার কি কথা চলতো? বিয়ে হওয়ার পর শ্রুতি যখনই বাড়ির চৌখাটে পা রাখল, তখনই রাজনের দুটো পালিত কুকুর জোরে জোরে ডাকতে লাগলো। এমন লাগছিল যে তারা কোনো বিপদের দিকে ইশারা করছে। শ্রুতিও ওই কুকুরগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যে যদি ওর বস চলে তাহলে ও তক্ষুনি ওদের গিলে খেয়ে নেবে। বিয়ে হয়ে এখন 10 দিন কেটে গেছে আর আজকে 11তম রাত ছিল। গোটা গ্রাম শান্তির ঘুম নিয়ে ঘুমোচ্ছিল। তখনই সেই রাতে গোয়াল ঘর থেকে গরু আর বাছুরের
চিৎকারের আওয়াজ আসতে লাগলো। গ্রামের প্রায় কিছু লোক জেগে যায় আর নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওরা 4 জন ছিল যারা টর্চের আলো দিয়ে নিজেদের গোয়াল ঘরের দিকে যাচ্ছিল, যেখানে তারা তাদের গরুদের বেঁধে রেখেছিল। ওরা তাদের গোয়াল ঘরের কাছে পৌঁছয় তখন ওরা ঘুঙুর আর ঝুমকার আওয়াজ শুনতে পেল। ওরা সবাই একটা বড় দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই ওরা যে দৃশ্যটা দেখল সেটা দেখে তাদের তো হুঁশ উড়ে গেল। ওরা দেখল এই গ্রামের নতুন বউ আর রাজনের স্ত্রী মানে শ্রুতি একটা ডাইনির রূপ ধারণ করে বাছুরগুলোকে চিড়ে চিড়ে খেয়ে চলেছিল। ও রক্ত খেতে ব্যস্ত ছিল, তার সাথে জানোয়ারদের নাড়ি ভুড়িগুলো খেয়ে মাটিতে ফেলে রেখে দিয়েছিল। ওখানে উপস্থিত সেই 4 জনের গায়ে কাঁটা দিয়ে দিল আর ভয়ের চোটে সবাই ওখান থেকে দৌড়তে লাগলো। এরই মধ্যে ওই ডাইনিটা ওই লোকগুলোকে ওখানে অনুভব করে নিল আর বাছুরের মাংসকে একদিকে রেখে দিয়ে সোজা দেওয়ালে ঝাঁপ দিয়ে দিল। তাদের মধ্যে 3 জন তো পালিয়ে গেল, কিন্তু একজন দুর্ভাগ্যক্রমে ওখানেই আটকে যায়। আমার আসল রূপটা তুই একদম কাছ থেকে দেখেছিস, এখন তোর বেঁচে পালানো তো অসম্ভব। পরের সকালে ওই লোকটার লাশ গ্রামের মধ্যিখানে ঝুলে রয়েছিল, যেখানে তার শরীর থেকে হৃৎপিণ্ড উধাও ছিল। এই ঘটনার মধ্যে আরও একটা কথা ছিল যে সেই রাতেই ওই ডাইনি সেই 3 জন যারা পালিয়ে গেছিল তাদের স্বপ্নতেও এসেছিল, যেখানে এসেও সতর্ক করেছিল যে যদি ওরা ওর আসল রূপ কাউকে বলে দেয় তাহলে ও তাদেরকেও ভয়ঙ্কর মৃত্যু দেবে। আর এই সিলসিলা গ্রামের গতি ধরতে লেগে গেল। প্রত্যেক শনিবারের রাত্রে গ্রামের জন্তুরা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে আর পরের দিন সড়কে ভয়ঙ্কর কষ্টের সঙ্গে মৃত পাওয়া যেত। এতদিন রাজন এই ব্যাপারে কিছুই জানতো না যে গ্রামে যা হচ্ছে এই মারাত্মক ঘটনাগুলোকে আসলে ও যাকে বেশি বিশ্বাস করে মানে ও স্ত্রী করে চলেছে। যদিও রাজনের শ্রুতির ওপরে একটুও সন্দেহ হয়নি, কিন্তু ওর মা শ্রুতির মধ্যে একটা ডাইনি পরিষ্কার দেখতে পাচ্ছিল। তার প্রায় বিশ্বাস ছিল গ্রামে যে ডাইনি প্রত্যেক শনিবার যে নিজের শিকার খোঁজে আর এই গ্রামটাকে শ্মশান বানানোর চেষ্টায় আছে সেটা আর কেউ নয় বরং তার বৌমা শ্রুতি নিজেই। রাজনের মা শ্রুতির ব্যবহার দেখে ওর ওপর সন্দেহ করে ফেলেছিল, যেমন সেকেন্ডের মধ্যে আনাজ কেটে দেওয়া, খাবার কয়েক মিনিটে তৈরি করে দেওয়া, ঘরের এক কোণে বসে থাকা সত্ত্বেও সব কাজ করে নেওয়া, আর অনেকবার কালো জাদুর জিনিসপত্র নিয়ে খেলাধুলা করা। রাজনের মা শ্রুতির চেহারা দিনের প্রত্যেক প্রহরে আলাদা আলাদা দেখতে পেয়ে যেত, যেমন সকালে মানুষের মতো, দুপুর অবধি একটা বুড়ি মহিলা, সন্ধে আর রাত্রে ওর মা শ্রুতির মধ্যে এক ভয়ঙ্কর ডাইনি দেখতে পেয়ে যেত। এক রাতে রাজনের বুড়ি মা নিজের ঘর থেকে বাইরে জল খাওয়ার জন্য বেরিয়ে আসে। তখন সেখানেই রাজনের ঘর থেকে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। রাজনের মা যখন রাজনের ঘরে যায় তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সে যা দেখে রাজনের স্ত্রী শ্রুতি এখন একটা ডাইনি ছিল আর রাজনের পায়ের আঙুলটাকে চুষে যাচ্ছিল, হয়তো রক্ত। এটা দেখে রাজনের বুড়ি মা এখন এটা ঠিক করে ফেলেছিল যে কাল সকাল হওয়া মাত্রই যাই হোক না কেন সে রাজনকে শ্রুতির সত্যিটা বলে দেবে। রাজনের মা এখন তার ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই ডাইনিটা এই ব্যাপারে জানতে পেরে গেছিল যে ওকে এরকম করতে রাজনের মা দেখে ফেলেছে আর সে ওর আসল রূপটা জেনে গেছে। তার বেঁচে থাকাটা শ্রুতির জন্য মারাত্মক প্রমাণ হতে পারত। এরপর শ্রুতি সোজা ওই বুড়ির ঘরে চলে যায় আর একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে তার গলাটাকে ঘরে ফেলে দেয়। ওই বুড়িটা চিৎকার করতে থাকে
আর এর সাথে রাজনের চোখও খুলে যায়। আর রাজন ঘর থেকে বেরিয়ে এসে সোজা তার মায়ের ঘরে চলে যায়। এটা তুমি কি করছো শ্রুতি? তুমি কি পাগল হয়ে গেছো? ছেড়ে দাও মাকে। এখন আস্তে আস্তে শ্রুতির চেহারা বদলাতে শুরু করে। ওর চুলগুলো বাড়তে শুরু করে আর ওর চেহারায় ভাঁজ পড়তে শুরু হয়ে যায়। তুই কি ভেবেছিলি আমি তোকে ভালোবাসি? না, তুই তো শুধু আমার এই গ্রামে আসার একটা রাস্তা ছিলি। বহু বছর আগে আমার মা অবন্তিকাকে তোমরা সবাই জ্যান্ত পুড়িয়ে মেরেছিলে। আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। অবন্তিকা, ওই ডাইনি যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়াতো। হে ভগবান! এই ডাইনি, তুই আমার মাকে ছেড়ে দে, না হলে আমি আমার বন্দুক দিয়ে তোকে মেরে ফেলবো। ওই ডাইনিটা রাজনের মাকে একটা কোণে ছুঁড়ে ফেলে দেয় আর সোজা রাজনের উপর ঝাপটা মেরে দেয়। এরপরে ও রাজনের গলায় নিজের দাঁত বসিয়ে দেয় আর রাজন ছটপট করতে করতে ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। বুড়ি মায়ের হৃদয়ে অ্যাটাক পড়ে যায় আর তারও মৃত্যু হয়ে যায়। লোকেরা এটা বলে এরপরে ওই ডাইনিটা সেই রাতে ওখানে উপস্থিত কোনো মানুষজনকে জ্যান্ত ছাড়েনি, সবাইকে মেরে দেয়, কাউকে পুড়িয়ে তো কাউকে খুন করে দিয়ে। সবাই বলে বহু বছর আগে অবন্তিকা নামের ডাইনি এই গ্রামেই বাস করত, যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়িয়ে দিত। যখন লোকেরা জানতে পারল, তাকে গ্রামের মধ্যিখানে বেঁধে দিয়ে জ্যান্ত পড়িয়ে দিয়েছিল, কিন্তু তার মেয়ের ওপর কারোর নজর পড়েনি। আজকে 22 বছর পরে ওই মেয়েটাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আর ও গোটা গ্রামকে শ্মশান ঘাট বানিয়ে দেয়। বন্ধুরা, রাজনের একটা ভুলের পরিণাম গোটা গ্রামকে ভোগ করতে হলো। যদি আপনিও কোনো এমন মেয়েকে দেখেন যে দেখতে খুব সুন্দর মনে হবে কিন্তু সে কেউ অজানা, তাহলে তার থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো হবে, কারণ প্রায় সময় সুন্দর চেহারার পেছনেই মুখোশ পরা শয়তান লুকিয়ে থাকে।